নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নববিধান উপন্যাসটিকে ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ তৃতীয় পর্ব। শুরু করছি নববিধান। কলেজের ছুটির পরে শৈলেশ বাটি না ফিরিয়া সোজা বিভার বাটিতে আসিয়া উপস্থিত হইল। আসিয়া দেখিল অনুমান তাহার নিতান্ত মিথ্যা হয় নাই। ভগ্নিপতি আদালতে বাহির হন নাই এবং ইতিমধ্যেই এক প্রকার রফা হইয়া গিয়াছে। দেখিয়া সে তৃপ্তি বোধ করিল। কহিল, কই, সোমেনকে আনতে তো লোক পাঠালে না বিভা? বিভা কি একটা বলিতে যাইতেছিল। ক্ষেত্রমোহন কহিলেন, হাতি যে কিনছিল সে নেই। তার মানে? ক্ষেত্রমোহন বলিলেন, তুমি গল্প শোনোনি? কে একজন মাতাল নাকি নেশার ঝুঁকে রাজার হাতি কিনতে চেয়েছিল। পরদিন ধরে এনে এই বেয়াদপির কৈফিয়ত চাওয়ায় সে হাত জোড়ো করে বলেছিল হাতিতে তার প্রয়োজন নেই, কারণ হাতির যে সত্যিকারের খরিদ্দার সে আর নেই, চলে গেছে। এই বলিয়ে তিনি নিজের রসিকতায় হাসিতে লাগিলেন এবং পরে হাসি থামিলে বলিলেন, এই গল্পটা শুনিয়ে বউ ঠাকুরনকে রাগ করতে বারণ করো শৈলেশ। সত্যিকার খদ্দের আর নেই, সে চলে গেছে। মায়ের চেয়ে পিসির কাছে এসে যদি ছেলে মানুষ হয়, তার চেয়ে না হয় ধার ধর করে বিভাকে একটা হাতিই না হয় আমি কিনে দেব। এই বলিয়ে তিনি বিভার অলক্ষ্যে মুখ টিপিয়ে পুনরায় হাসিতে লাগিলেন, কিন্তু সে হাসিতে শৈলেশ যোগ দিল না এবং পাছে পরিহাসের সূত্র ধরিয়া বিভার সুপ্ত ক্রোধ উজ্জীবিত হইয়া ওঠে, এই ভয়ে সে প্রাণপণে আপনাকে সংবরণ করিয়া নীরব হইয়া রহিল। ক্ষেত্রমোহন লজ্জিত হইয়া কহিলেন, ব্যাপার কি শৈলেশ? শৈলেশ কহিল, বিভার কথায় সোমেনের সম্বন্ধে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু সে যখন হবে না তখন আবার কোনো একটা নতুন ব্যবস্থা আমাকে করতেই হবে। ক্ষেত্রমোহন কহিলেন, অর্থাৎ ডাইনির হাতে ছেলে দিয়ে বিশ্বাস করা যায় না? না। শৈলেশ বলিল, এই কটূক্তির জবাব না দিয়েও একথা বলা যেতে পারে যে উষা শীঘ্রই চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন? কোথায়? শৈলেশ কহিল, যেখান থেকে এসেছিলেন তার দাদার বাড়িতে। ক্ষেত্রমোহনের মুখের ভাব অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। তিনি স্ত্রীর মুখের প্রতি কটাক্ষে চাহিয়া কহিলেন, আমি এই রকমই কতকটা ভয় করেছিলাম শৈলেশ। বিভা এতক্ষণ পর্যন্ত একটা কথাও কহে নাই। স্বামীর সুপরিচিত কণ্ঠস্বরের অর্থ সে বুঝিল, কিন্তু মুখ ফিরাইয়া সহজ গলায় জিজ্ঞাসা করিল, দাদা, আমাকে নিমিত্ত করেই কি তুমি এই ব্যবস্থা করতে যাচ্ছ? তা যদি হয় আমি নিষেধ করব না, কিন্তু একদিন তোমাদের দুজনকেই কাঁদতে হবে, বলে দিচ্ছি। শৈলেশ ঘাড় নাড়িয়া জানাইল, না। তাহার পরে সে মুসলমান ভৃত্য রাখা হইতে আরম্ভ করিয়া আজ সকালের সেই খাতাটার কথা পর্যন্ত আনুপূর্বিক সমস্তই বিবৃত করিয়া কহিল, যেতে আমি বলিনি, কিন্তু যেতে বাধাও আমি দেব না। আত্মীয় বন্ধু মহলে একটা আলোচনা উঠবে, তাদের যশ আমার বাড়বে না তাও নিশ্চয়ই জানি, কিন্তু প্রকাণ্ড ভুলের একটা সংশোধন হয়ে গেল, তার জন্য ভগবানকে আমি আন্তরিক ধন্যবাদ দেব। বিভা মুখ বুজিয়ে চুপ করিয়া বসিয়া রহিল। ক্ষেত্রমোহনও বহুক্ষণ পর্যন্ত কোনরূপ মন্তব্য ব্যক্ত করিলেন না। শৈলেশ কহিল, তোমাদের কাছে সমস্ত জানানো কর্তব্য বলেই আজ আমি এসেছি, অন্তত তোমরা না আমাকে ভুল করো। ক্ষেত্রমোহন সজোরে মাথা নাড়িয়া বলিলেন, না না না, তার সাধ্য কি? হ্যাঁ হে শৈলেশ, ভবানীপুরে সেই যে একবার একটা কথাবার্তা হয়েছিল, ইতিমধ্যে তারা কেউ খবর টবর নিয়েছিলেন? শৈলেশ অসহিষ্ণু হইয়া বলিল, তোমার ইঙ্গিত এত অভদ্র এবং হীন যে আপনাকে সামলানো শক্ত। তোমাকে কেবল এই বলেই ক্ষমা করা যায় যে কোথায় আঘাত করছো তুমি জানো না,
এই বলিয়ে সে ভিতরের উত্তাপে একবার নড়িয়ে চড়িয়ে আবার সোজা হইয়া বসিল। ক্ষেত্রমোহন তাহার মুখের প্রতি চাহিয়া অবিচলিত ভাবে এবং অত্যন্ত সহজে স্বীকার করিয়া লইয়া কহিলেন, সে ঠিক, জায়গাটা যে তোমার কোথায় আমি ঠাওর করতে পারিনি। শৈলেশ নিরতিশয় বিদ্ধ হইয়া বলিল, নিজের স্ত্রীর সঙ্গেই সেদিন যে ব্যবহার করলে, তাতে আমি আর তোমার কাছে কি বেশি প্রত্যাশা করতে পারি? তোমার দম্ভে ঘা লাগবে বলেই কখনো কিছু বলিনি, কিন্তু বহু পূর্বেই বোধ করি বলা উচিত ছিল। ক্ষেত্রমোহন মুচকে একটুখানি হাসিয়া কহিলেন, তাই তো হে শৈলেশ, ইট রিমাইন্ডস। স্ত্রীর প্রতি ব্যবহার, ওটা আজও ঠিক শিখে উঠতে পারিনি। সে একবার বয়সও উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু তুমি যদি এ সম্বন্ধে একটা বই লিখে যেতে পারতে ভাই। আচ্ছা, তোমরা ভাই বোনে ততক্ষণ নিরিবিলি একটু পরামর্শ করো, আমি এলাম বলে। এই বলিয়ে তিনি হঠাৎ উঠিয়া দাঁড়াইয়েই দ্রুত পদে বাহির হইয়া গেলেন। শৈলেশ চেঁচাইয়া বলিল, বই লিখতে হয়তো দেরি হতেও পারে, কিন্তু ততক্ষণ শুনে যাও। ওই যে ভবানীপুরের উল্লেখ করে বিদ্রূপ করলে, তারা কেউ আমার খবর নিন বা না নিন, আমাকে উদ্যোগী হয়ে নিতে হবে। ক্ষেত্রমোহন দ্বারের বাহির হইতে শুধু জবাব দিলেন, নিশ্চয় হবে, এমনিই তো অযথা বিলম্ব হয়ে গেছে। পরদিন সকালেই আসিয়া ক্ষেত্রমোহন পটলডাঙ্গার বাড়িতে দেখা দিলেন। শৈলেশ স্নান করিবার উদ্যোগ করিতেছিল। অকস্মাৎ অসময়ে ভগ্নিপতিকে দেখিয়া অত্যন্ত বিস্মিত হইল। কালকের অত্যন্ত অপ্রীতিকর ব্যাপারের পরে অযাচিত এত শীঘ্র ইহাকে যে আশা করে নাই, মনে মনে কতকটা লজ্জাবোধ করিয়া কহিল, আজ কি হাইকোর্ট বন্ধ নাকি? ক্ষেত্রমোহন সহাস্যে বলিলেন, প্রশ্ন বাহুল্য। শৈলেশ কহিল, তবে প্র্যাকটিস ছেড়ে দিলে নাকি? ক্ষেত্রমোহন বলিলেন, ততোধিক বাহুল্য। শৈলেশ কহিল, বোধ করি আমিও বাহুল্য। আমার স্নানের সময় হয়েছে, তাতে বোধ করি তোমার আপত্তি হবে না। ক্ষেত্রমোহন জবাব দিলেন, তুমি যেতে পারো। বউ ঠাকুরন, আসতে পারি? পূজার ঘর এ গৃহে ছিল না। শোবার ঘরের একধারে আসন পাতিয়া উষা আন্নিকে বসিবার আয়োজন করিতেছিল। কণ্ঠস্বর চিনিতে পারিয়া ভিজা চুলের উপর অঞ্চল টানিয়ে দিয়ে আহ্বান করিল, আসুন। ক্ষেত্রমোহন ঘরে ঢুকিয়েই অপ্রতিভ হইলেন, বলিলেন, অসময়ে এসে অত্যাচার করলুম। হঠাৎ বাপের বাড়ি যাবার খেয়াল হয়েছে নাকি? বাবা কি পীড়িত? উষা কহিল, বাবা বেঁচে নেই। ও, তাহলে মার অসুখ নাকি? উষা বলিল, তিনি বাবার পূর্বেই গেছেন। ক্ষেত্রমোহন ভয়ানক বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, তাহলে যাচ্ছেন কোথায়? আছে কি? এমন জায়গায় তো কোনো মতেই যাওয়া হতে পারে না বৌঠান। শৈলেশের কথা ছেড়ে দিন, আমরাই তো রাজি হতে পারিনি। উষা মুখ নিচু করিয়া মৃদু হাসিয়া কহিল, পারবেন না? না, কিছুতেই না। কিন্তু এতকাল তো আমার সেই দাদার বাড়িতেই কেটে গেছে ক্ষেত্রবাবু, অচল হয়ে তো ছিল না। ক্ষেত্রবাবু কহিলেন, যদি নিতান্তই যান, ফিরতে কদিন দেরি হবে তা সত্যি করে বলে যান, না হলে কিছুতেই যেতে পাবেন না। উষা নীরব হইয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, কিন্তু সোমেন? উষা কহিল, তার পিসি আছেন। ক্ষেত্রমোহন হঠাৎ হাত জোড়ো করিয়া কহিলেন, সে আমার স্ত্রী, আমি তার হয়ে ক্ষমা ভিক্ষা করছি আপনার কাছে। উষা মৌন হইয়া রহিল। পারবেন না ক্ষমা করতে? উষা তেমনি নীরবে অধোমুখে বসিয়া রহিল। কিছুক্ষণ পর্যন্ত উত্তরের জন্য অপেক্ষা করিয়া ক্ষেত্রমোহন নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, জগতে অপরাধ যখন আছে তখন তার দুঃখভোগও আছে, এবং থাকবারই কথা।
কিন্তু এর বিচার নেই কেন বলতে পারেন? উষা কহিল, অর্থাৎ একজনের অপরাধের শাস্তি আরেকজনকে পোহাতে হয় কেন? হয়, এইমাত্রই জানি, কিন্তু কেন তা আমি জানি না ক্ষেত্রমোহন বাবু। কবে যাবেন? দাদা নিতে এলি? কালও আসতে পারেন। ক্ষেত্রমোহন বাবু ক্ষণকাল নিঃশব্দে থাকিয়ে বলিলেন, একটা কথা আপনাকে কোনোদিন জানাবো ভেবেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে গোপন রাখলে আমার অপরাধ হবে। আপনার আসবার পূর্বে এ বাড়িতে আরেকজনের আসবার সম্ভাবনা হয়েছিল। মনে হয় সে ষড়যন্ত্র একেবারে নিঃশেষ হয়ে যায়নি। উষা কহিল, আমি জানি। ক্ষেত্রমোহন কহিলেন, তাহলে রাগ করে সেই ষড়যন্ত্রটাকেই কি অবশেষে জয়ী হতে দেবেন? এতই কি? কথা শেষ হইতে পাইল না। উষা শান্ত দৃঢ়কণ্ঠে কহিল, জয়ী হোক পরাস্ত হোক ক্ষেত্রমোহন বাবু, আমাকে আপনি ক্ষমা করুন। এই বলিয়া উষা দুই হাত যুক্ত করিয়া এতক্ষণ পরে ক্ষেত্রমোহনের মুখের প্রতি চোখ তুলিয়া চাহিল। সেই দৃষ্টির সম্মুখে ক্ষেত্রমোহন নির্বাক হইয়া চাহিয়া রহিল। স্ত্রীর সহিত বাক্যালাপ শৈলেশ বন্ধ করিল, কিন্তু উষা করিল না। তাহার আচরণের লেশমাত্র পরিবর্তন নাই। সাংসারিক যাবতীয় কাজকর্ম ঠিক তেমনি সে করিয়া যাইতেছে। মুখ ফুটিয়া শৈলেশ কিছুই জিজ্ঞাসা করিতে পারে না। অথচ সবচেয়ে মুশকিল হইল তাহারই কথা ভাবিয়া এই গৃহ যে লোক চিরকালের মতো ত্যাগ করিয়া যাইতেছে, এতখানি মমতাবোধ রহিল কি করিয়া? আজ সকালেই তাহার কানে গিয়াছে, দেয়ালের গায়ে হাত মুছিবার অপরাধে উষা নতুন ভৃত্যটাকে তিরস্কার করিতেছে। অভ্যাস মতো কাজে ভুলভ্রান্তি তাহার নাই যদি বা হয়, কিন্তু সর্বত্রই তাহার সতর্ক দৃষ্টিতে এতটুকু শিথিলতা যে শৈলেশের চোখে পড়ে না। উষাকে ভালো করিয়া জানিবার তাহার সময় হয় নাই, তাহাকে সে সামান্যই জানিয়াছে। কিন্তু সেইটুকু জানার মধ্যেই কিন্তু এটুকু জানা তাহার হইয়া গেছে যে যাবার সংকল্প তাহার বিচলিত হইবে না। অথচ সাধারণ মানব চরিত্রের যতটুকু অভিজ্ঞতা এ বয়সে তাহার সঞ্চিত হইয়াছে, তাহার সহিত প্রকাণ্ড গরমিল যেন এক চক্ষে হাসি ও অপর চক্ষে অশ্রুপাত করিয়া তাহার মনটাকে লইয়া অবিশ্রাম নাগরদোলায় পাক খাওয়াইয়া মারিতেছে। ক্ষেত্রমোহন আসিয়া একেবারে সোজা রান্নাঘরের দরজায় দেখা দিলেন। বউ ঠাকুরন, প্রসাদ পাবার আর বিলম্ব কত? উষা মাথার কাপড়টা আরো একটুখানি টানিয়ে দিয়ে হাসি মুখে কহিল, সে কথা আপনার বড় কুটুম্বটিকে জিজ্ঞাসা করে আসুন, নইলে আমার সব হয়ে গেছে। ক্ষেত্রমোহন বলিলেন, ঠকবার পাত্রী আপনি নন, কিন্তু ঠকে গেলাম আমি নিজে। রান্নার বহর দেখে এই ভরা পেটেও লোভ হয় বউ ঠাকুরন, কিন্তু অসুখের ভয় করে। তবে নেমন্তন্ন ক্যান্সেল করলে চলবে না, আরেকদিন এসে খেয়ে যাব। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন বলিলেন, আপনার ছেলেটি কই? উষা কহিল, আজ কি যে তার মাথায় খেয়াল এলো, কিছুতেই স্কুলে যাবে না। কোনো মতে দুটি খাইয়ে এইমাত্র পাঠিয়ে দিলাম। ক্ষেত্রমোহন বলিলেন, আপনাকে সে বড্ড ভালোবাসে। একটুখানি হাসিয়া কহিলেন, ভালো কথা। আপনার সেই বাপের বাড়ি যাবার প্রস্তাবটা কি হলো? বাস্তবিক বউ ঠাকুরন, রাগের মাথায় আপনার মুখ দিয়েও যদি বেফাস কথা বার হয় তো ভরসা করবার সংসারে আর কিছুই থাকে না। উষা এই অভিযোগের উত্তর দিল না, নত মুখে নীরব হইয়া রহিল। তথা হইতে বাহির হইয়া ক্ষেত্রমোহন শৈলেশের পড়ার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। শৈলেশ স্নানান্তে আয়নার সম্মুখে দাঁড়াইয়া মাথা আঁচড়াইতেছিল, মুখ ফিরিয়া চাহিল। ক্ষেত্রমোহন জিজ্ঞাসা করিলেন, কলেজ আজ বন্ধ নাকি হে? না, তবে প্রথম 2 ঘন্টা ক্লাস নেই।
ক্ষেত্রমোহন নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, আচ্ছা বেশ, কিন্তু বউ ঠাকুরনের বাপের বাড়ি যাবার আয়োজন কিরূপ করলে? শৈলেশ কহিল, আয়োজন যা করবার তিনি গেলে তবে করব। শুনছি কাল তার দাদা এসে নিয়ে যাবেন। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি একটি ইডিয়েট। ও স্ত্রী নিয়ে তুমি পেরে উঠবে না ভাই। তার চেয়ে বরঞ্চ বদলা বদলি করে নাও, তুমিও সুখে থাকো, আমিও সুখে থাকি। শৈলেশ অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, বয়স তো ঢের হলো ক্ষেত্র, এইবারে অভদ্র রসিকতাগুলো ত্যাগ করো না। ক্ষেত্রমোহন বলিলেন, ত্যাগী সাধে করতে পারিনি ভাই, তোমাদের ব্যবহারে পারিনি। তিনি অত্যন্ত ব্যথা পেয়ে বললেন, বাপের বাড়ি চলে যাব। তুমি অমনি জবাব দিলে, যাবে, যাও, আমার ভবানীপুর এখনো হাতছাড়া হয়নি। এই সমস্ত কি ব্যবহার? ভাই বোন একেবারে এক ছাঁচে ঢালা। যাক, আমি সব ভেস্তে দিয়ে এসেছি, যাওয়াটাও তার হবে না। তুমি কিন্তু আর খুঁচিয়ে ঘা করো না। হঠাৎ ঘড়ির দিকে চাহিয়ে চমকিয়ে উঠিলেন, উফ, ভারী বেলা হয়ে গেল, এখন চললুম, কাল সকালেই আসব। ফিরিতে উদ্যত হইয়া সহসা গলা খাটো করিয়া কহিলেন, দিন কতক একটু বনিয়ে চলো না শৈলেশ। অধ্যাপকের ঘরের মেয়ে, অনাচার সহ্য করতে পারেন না। খানা টানাগুলো দুদিন নাই খেলে। তাছাড়া এসব ভালো তো নয়, খরচের দিকটাও চেয়ে দেখো না। আচ্ছা চললুম ভাই। এই বলিয়ে উত্তরের প্রত্যাশা না করিয়ে দ্রুত পদে বাহির হইয়া গেলেন। শৈলেশ কিছুক্ষণ ধরিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। ক্ষেত্রমোহন কখন আসিল, কি বলিয়া কি করিয়া হঠাৎ সমস্ত ব্যাপার উল্টাইয়া দিয়ে গেল, সে ভাবিয়াই পাইল না। বেহারা আসিয়া সংবাদ দিল, খাবার দেওয়া হইয়াছে। উত্তরের ঢাকা বারান্দায় যথানিয়মে আসন পাতিয়া ঠাঁই করা। প্রতিদিনের মতো বহুবিধ অন্ন ব্যঞ্জন পরিবেশন করিয়ে অদূরে উষা বসিয়া আছে। শৈলেশ ঘাড় গুঁজিয়ে খাইতে বসিয়া গেল। অনেকবার তাহার ইচ্ছা হইল ক্ষেত্রর কথাটা মুখোমুখি যাচাই করিয়া লইয়া সময়োচিত মিষ্ট দুটো কথা বলিয়া যায়, কিন্তু কিছুতেই মুখ তুলিতে পারিল না, কিছুতেই এ কথা জিজ্ঞাসা করিতে পারিল না, এমনকি সোমেনের ছুতা করিয়াও আলোচনা আরম্ভ করিতে পারিল না। অবশেষে খাওয়া সমাধা হইলে নিঃশব্দে উঠিয়া চলিয়া গেল। পরদিন সকালে অবিনাশ আসিয়া উপস্থিত হইল। শৈলেশ সেইমাত্র হাত মুখ ধুইয়া পরিবার ঘরে চা খাইতে যাইতেছিল। বাড়ির মধ্যেই অপরিচিত লোকটিকে দেখিয়েই তাহার বুকের মধ্যে ছ্যাদ করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, আপনি কে? আগন্তুক উষার ছোট ভাই। সে আপনার পরিচয় দিয়া কহিল, দাদা নিজে আসতে পারলেন না, দিদিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। বেশ তো, নিয়ে যান। এই বলি শৈলেশ তাহার ঘরে গিয়ে প্রবেশ করিল। তথায় প্রাতরাশের সর্ববিধ সরঞ্জাম টেবিলে সজ্জিত ছিল, কিন্তু কেবলমাত্র এক বাটি চা ঢালিয়ে লইয়া সে নিজের আরাম কেদারায় উপবেশন করিল। অবশিষ্ট সমস্ত পড়িয়া রহিল, তাহা স্পর্শ করিবারও রুচি হইল না। উষার পিতৃগৃহ হইতে কেহ আসিয়া তাহাকে লইয়া যাইবার কথা, এদিক দিয়ে অবিনাশকে দেখিয়া তাহার চমকাইবার কিছু ছিল না, এবং আসিয়াছে বলিয়েই যে অপরকে যাইতেই হইবে এমনও কিছু নয়। হয়তো শেষ পর্যন্ত যাওয়াই হইবে না, কিন্তু নিশ্চয় একটা কিছু এ বিষয়ে না জানা পর্যন্ত সমস্ত দেহ মন তাহার কিরকম যে করিতে লাগিল, তাহার উপমা নাই। আজ সকালবেলাতেই ক্ষেত্রমোহনের আসিবার কথা, কিন্তু সে ভুলিয়াই গেল, কিংবা কোনো একটা কাজে আবদ্ধ হইয়া রহিল। সহসা এই আশঙ্কাই যেন তাহার সকল আশঙ্কাকে অতিক্রম করিয়া যাইতে চাহিল। সে আসিয়া পড়িলে যা হোক একটা মীমাংসা হইয়া যায়, এইটাই তাহার একান্ত প্রয়োজন। অধৈর্যের উত্তেজনায় তাহার কেবলই ভয় করিতে লাগিল,
পাছে আপনাকে আর সে ধরিয়া রাখিতে না পারে, পাছে নিজেই ছুটিয়া গিয়া উষাকে জিজ্ঞাসা করিয়া ফেলে কাল ক্ষেত্রমোহনের সহিত তাহার কি কথা হইয়াছে। শৈলেশ নিজেকে যেন আর বিশ্বাস করিতে পারিতেছিল না। এমনি করিয়া ঘড়ির প্রতি চাহিয়া চাহিয়া সময় যখন আর কাটে না, এমনি সময়ে দ্বারের ভারী পর্দা সরাইয়া যে ব্যক্তি চাহিয়া প্রবেশ করিল সে একান্ত প্রত্যাশিত ক্ষেত্রমোহন নয়, অবিনাশ। শৈলেশ মুখ তুলিয়া চাহিয়া দেখিয়া একখানা বই টানিয়া লইল। তাহার সর্বদেহে যেন আগুন ছড়াইয়া দিল। অবিনাশ বসিতে যাইতেছিল, কিন্তু খাদ্যদ্রব্যগুলির প্রতি চোখ পড়িতে ওধারের একখানা চেয়ার আরো খানিকটা দূরে টানিয়া লইয়া উপবেশন করিল। গৃহস্বামী অভ্যর্থনা করিবে এ ভরসা বোধ করি তাহার ছিল না, কিন্তু ঘরে ঢোকার একটা কারণ পর্যন্ত যখন সে জিজ্ঞাসা করিল না, তখন অবিনাশ নিজেই কথা কহিল, বলিল, এই 2:30টার গাড়িতেই তো দিদি যেতে চাচ্ছেন। শৈলেশ মুখ তুলিয়া কহিল, যাচ্ছেন কেন? আমার পক্ষ থেকে কি তিনি বাধা পাবার আশঙ্কা করছেন? অবিনাশ ছেলে মানুষ, সে হঠাৎ কি জবাব দিবে ভাবিয়া না পাইয়া শুধু কহিল, আজ্ঞে না। দরজার বাহিরে চুরির শব্দ পাইয়া শৈলেশের মন আরো বাঁকিয়া গেল। বলিল, না, আমার তরফ থেকে তার যাবার কোনো নিষেধ নেই। অবিনাশ নীরব হইয়া রহিল। শৈলেশ প্রশ্ন করিল, তোমার দাদার আসবার কথা শুনেছিলাম, তিনি এলেন না কেন? অবিনাশ সংকুচিত ভাবে আস্তে আস্তে বলিল, তার আমাকে পাঠাবারও তেমন ইচ্ছে ছিল না। কেন? অবিনাশ চুপ করিয়া রহিল। শৈলেশ বলিল, তুমি ছেলে মানুষ, তোমাকে সব কথা বলাও যায় না, বলে লাভও নেই। তবে তোমার দাদা যদি কখনো জানতে চান তো বলো যে এ ব্যাপারে উষার দোষ নেই। দোষ কিংবা ভুল যদি কারো হয়ে থাকে তো সে আমার। তাকে আনতে পাঠানোই আমার উচিত হয়নি। একটু স্থির থাকিয়া পুনশ্চ কহিতে লাগিল, মনে হতো বাবা অন্যায় করে গেছেন। দীর্ঘকাল পরে অবস্থা বশে যখন সময় এলো, ভাবলুম এবার তার প্রতিকার হবে। তোমার দিদি এলেন বটে, কিন্তু এক দোষ শত দোষ হয়ে দেখা দিল। ইহার আর উত্তর কি? অবিনাশ মৌন হইয়া রহিল। এমনি সময় সহসা অন্যদিকের দরজা ঠেলিয়ে ঘরে ক্ষেত্রমোহন প্রবেশ করিলেন। শৈলেশ চাহিয়া দেখিল, কিন্তু থামিতে পারিল না। কঠিন বাক্যের স্বভাবই এই যে সে নিজের ভারী নিজে কঠিনতর হইয়া উঠিতে থাকে। উষা অন্তরালে দাঁড়াইয়া অভ্রান্ত লক্ষ্যে তাহাকে নিরন্তর বিদ্ধ করিবার নির্দয় উত্তেজনায় জ্ঞানশূন্য হইয়া শৈলেশ বলিতে লাগিল, তোমার ভগিনীকে একদিন বিবাহ করেছিলুম সত্য, কিন্তু সহধর্মিনী তাকে কোনো মতেই বলা চলে না। আমাদের শিক্ষা দীক্ষা সমাজ ধর্ম কিছুই এক নয়। জোর করে তাকে গৃহে রাখতে নিজের বাড়িটাকে যদি স্মৃতিশাস্ত্রের টোল বানিয়েও তুলি, কিন্তু আমার একমাত্র ছোট বোন দুঃখে ক্ষোভে পর হয়ে যায়। একটি মাত্র ছেলে কুশিক্ষায় কুদৃষ্টান্তে পরিপূর্ণ হয়ে ওঠে, এ তো কোনো ক্রমেই আমি হতে দিতে পারিনি। তবে তার কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে মুখ ফুটে আমি যা বলতে পারছিলাম না, তিনি নিজে থেকে সেই দুরূহ কর্তব্যটাই আমার সম্পন্ন করে দিলেন। ক্ষেত্রমোহন বিস্ময়ে বাকশূন্য হইয়া চাহিয়া রহিলেন। শৈলেশ লাজুক দুর্বল স্বভাবের লোক। ভয়ঙ্কর কিছু উচ্চারণ করা তাহার একান্তই প্রকৃতি বিরুদ্ধ, কিন্তু উন্মাদের মতো সে একই করিতেছে। উষার ছোট ভাই লইতে আসিয়াছে, এ সংবাদ তিনি ইতিপূর্বেই পাইয়াছিলেন। অতএব অপরিচিত লোকটি যে সেই তাহাতে সন্দেহ নাই। তাহারই সম্মুখে এসব কি? ক্ষেত্রমোহন ব্যগ্র অনুনয় হাত দুটি প্রায় জোড়ো করিয়াই বলিয়া উঠিলেন, দেখবেন আপনার দিদিকে যেন এসব ঘুণাগ্রেও জানাবেন না।
অপরিচিত ছেলেটি দ্বারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়ে ঘাড় নাড়িয়ে কহিল, আমাকে কিছুই জানাতে হবে না, বাইরে দাঁড়িয়ে দিদি নিজের কানেই সমস্ত শুনতে পাচ্ছেন। বাইরে দাঁড়িয়ে? ওইখানে? প্রত্যুত্তরে ছেলেটি জবাব দেবার পূর্বে শৈলেশ স্পষ্ট করিয়া বলিল, হ্যাঁ, আমি জানি ক্ষেত্র, তিনি ওইখানে দাঁড়িয়ে। উত্তর শুনিয়া ক্ষেত্রমোহন স্তব্ধ বিবর্ণ হইয়া বসিয়া রহিলেন। সেই দিন ঘণ্টা 2-3 পরে ভগিনীকে লইয়া যখন অবিনাশ স্টেশন অভিমুখে রওনা হইল, তখন সোমেন তাহার পিসির বাড়িতে, তাহার পিতা কলেজ গৃহে এবং ক্ষেত্রমোহন হাইকোর্টের বার লাইব্রেরিতে বসিয়া। পরদিন সকালে চায়ের টেবিলে বসিয়া বিভা স্বামীকে কটাক্ষ করিয়া জিজ্ঞাসা করিল, দাদা কি করছেন দেখলে? ক্ষেত্রমোহন কহিলেন, দেখলুম তো হাতে একখানা বই, কিন্তু আসলে করছেন বোধ করি অনুশোচনা। এ কাজটা তুমি কবে করবে? কোনটা, বই না অনুশোচনা? বিভা কহিল, বই তোমার হাতে আর মানাবে না, আমি শেষের কাজটাই বলছি। ক্ষেত্রমোহন খোঁচা খাইয়া বলিলেন, ভাইকে ডেকে বাপের বাড়ি চলে গেলেই বোধহয় করতে পারি। বিভার মন আজ প্রসন্ন ছিল, সে রাগ করিল না, কহিল, ও কাজটা বোধহয় পেরে উঠব না, কারণ হিন্দুয়ানের জপ তপ এবং ছুঁই ছুঁই করার বিদ্যাটা ছেলেবেলা থেকেই শিখে উঠবার সুবিধে পাইনি। স্ত্রীর কথায় ক্ষেত্রমোহন আজকাল প্রায় অসহিষ্ণু হইয়া পড়িতেন। এখন কিন্তু ক্রোধ সংবরণ করিয়া সহজ কণ্ঠে বলিলেন, তোমার অতি বড় দুর্ভাগ্য যে ও সুযোগ তুমি পাওনি, পেলে হয়তো এত বড় বিড়ম্বনা তোমার দাদার অদৃষ্টে আজ ঘটত না। এই বলিয়া তিনি ঘর ছাড়িয়া বাহির হইয়া গেলেন। ভবানীপুরে সেই সুশিক্ষিতা পাত্রীটিকে পাত্রস্থ করিবার চেষ্টা পুনরায় আরম্ভ হইল। শুধু বিভা এবার স্বামীর আন্তরিক বিরাগের ভয় তাহাতে প্রকাশ্যে যোগ দিতে পারিল না, কিন্তু প্রচ্ছন্ন সহানুভূতি নানা প্রকারে দেখাইতে বিরত রহিল না। কন্যাপক্ষ হইতে অনুরুদ্ধ হইয়া ক্ষেত্রমোহন একদিন সোজাসুজি প্রশ্ন করিলে শৈলেশ অস্বীকার করিয়া সহজভাবেই কহিল, জীবনের অধিকাংশই তো গত হয়ে গেল ক্ষেত্র, বাকি কটা দিনের জন্য আর নতুন ঝঞ্ঝাট মাথায় নিতে ভরসা হয় না। সোমেন আছে, বরঞ্চ আশীর্বাদ করো তোমরা, সে বেঁচে থাক, এসবে আমার কাজ নেই। মানুষের অকপট কথাটা বোঝা যায়। ক্ষেত্রমোহন মনে মনে আজ বেদনা বোধ করিলেন। ইহার পর হইতে তিনি আদালতের ফেরত প্রায়ই আসিতে লাগিলেন। গৃহে গৃহিণী নাই, সন্তান নাই, গোটা তিনেক চাকরি মিলিয়া সংসার চালাইতেছে। দেখিতে দেখিতে সমস্ত বাড়িটা এমনি বিশৃঙ্খলা ছন্ন ছাড়া মূর্তি ধারণ করিল যে ক্লেশ অনুভব না করিয়া পারা যায় না। প্রায় মাসাধিক কাল পরে সে সেই কথারই পুনরুত্থাপন করিয়া কহিল, তুমি তো মনের ভাব আমার জানো শৈলেশ, কিন্তু কেউ একজন বাড়িতে না থাকলে বাঁচা কঠিন, বিশেষ বুড়ো বয়সে। উমা আজ উপস্থিত ছিল। সে বলিল, বুড়ো বয়সের এখনো ঢের দেরি, এবং তার ঢের আগেই বৌদি এসে হাজির হবেন। রাগ করে মানুষ আর কতকাল বাপের বাড়ি থাকে? এই বলিয়া সে একবার দাদার মুখের প্রতি ও একবার শৈলেশের মুখের প্রতি চাহিল, কিন্তু দুজনেই কেহই জবাব দিল না। বিশেষত শৈলেশের মুখ যেন সহসা মেঘাচ্ছন্ন হইয়া উঠিল, কিন্তু উমা চাহিয়াই আছে দেখিয়ে সে কিছুক্ষণ পরে শুধু ঘাড় নাড়িয়া কহিল, না, তিনি আর আসবেন না। উমা অত্যন্ত অবিশ্বাসে জোর করিয়া বলিল, আসবেন না? নিশ্চয়ই আসবেন, হয়তো এই মাসের মধ্যেই এসে পড়তে পারেন। হ্যাঁ দাদা, পারেন না? ফিরিয়ে আসা যে কত কঠিন দাদা তাহা জানিতেন। যাইবার পূর্বে শৈলেশের মুখের প্রত্যেক কথাটি তাহার বুকে গাঁথা হইয়া গিয়েছিল। উষা কোনোদিন যে
সে সকল বিস্মৃত হইতে পারিবে তিনি ভাবিতেও পারিতেন না। বধূর প্রতি শৈলেশের পিতা অপরিসীম অবিচার করিয়াছে। ফিরিয়া আসার পরে বিভা ঈর্ষাবশে বহুবিধ অপমান করিয়াছে এবং তাহার চূড়ান্ত করিয়াছে শৈলেশ নিজে তাহার যাবার দিনটিতে। তথাপি হিন্দু নারীর শিক্ষা ও সংস্কার বিশেষ উষার মধুর চরিত্রের সহিত মিলাইয়াই তাহার স্বামী গৃহ ত্যাগ করিয়া যাওয়াটা ক্ষেত্রমোহন কিছুতেই অনুমোদন করিতে পারিতেন না। এই কথা মনে করিয়া তাহার যখনই কষ্ট হইত তখনই এই বলিয়া তিনি আপনাকে আপনি সান্ত্বনা দিতেন যে উষা নিজের প্রতি অনাদর অবহেলা সহিয়াছিল, কিন্তু স্বামী যখন তাহার ধর্মাচরণে ঘা দিল সে আঘাত সে সহিল না। বোধ করি এই জন্যই বহুদিন পরে একদিন যখন নির্বিচারে ফিরিয়া আসিয়াছিল, একদিন যখন তাহার স্বামী গৃহে ডাক পড়িল, তখন এতটুকু দ্বিধা এতটুকু অভিমান করে নাই। নিঃশব্দে এবং নির্বিচারে ফিরিয়া আসিয়াছিল। হিন্দু রমণীর এই ধর্মাচরণ বস্তুটির সহিত সংস্কারমুক্ত ও আলোকপ্রাপ্ত ক্ষেত্রমোহনের বিশেষ পরিচয় ছিল না। এখন নিজের বাড়ির সঙ্গে তুলনা করিয়ে আরেকজনের বিশ্বাসের দৃঢ়তা ও আপনাকে বঞ্চিত করিবার শক্তি দেখিয়ে তাহার নিজেদের সমস্ত সমাজটাকেই যেন ক্ষুদ্র ও তুচ্ছ মনে হইত। তিনি মনে মনে বলিতেন, এতখানি সত্যিকার তেজ তো আমাদের কোনো মেয়ের মধ্যেই নাই। তাহার আশঙ্কা হইত বুঝি এই সত্যকারের ধর্ম বস্তুটাই তাহাদের মধ্য হইতে নির্বাসিত হইয়া গেছে। যে বিশ্বাস আপনাকে পীড়িত করিতে পিছাইয়া দাঁড়ায় না, শ্রদ্ধার গভীরতা যাহার দুঃখ ও ত্যাগের মধ্যে দিয়ে আপনাকে যাচাই করিয়া লয়, এ বিশ্বাস কই বিভার, কই উমার? আরো সে তো অনেককেই জানে, কিন্তু কোথায় ইহার তুলনা? ইহারই অনুভূতি একদিন একদিকে সংকোচ ও আরেক দিকে তাহার সমস্ত অন্তর যেন পরিপূর্ণ করিয়া দিতে থাকিত। কারণ এই কয়েকটা দিনের মধ্যেই স্বামীকে যে উষা কতখানি ভালোবাসিয়াছিল এ কথা তো তাহার অবিদিত ছিল না। আবার পরক্ষণেই যখন মনে হইত সমস্ত ভাসিয়া গিয়া এত বড় কাণ্ড ঘটিল কিনা শুধু একজন মুসলমান ভৃত্য লইয়া, যে আচার সে পালন করে না, বাড়ির মধ্যে তাহারই পুনঃ প্রচলন একেবারে বাড়ি ছাড়া করিয়া দিল। অপরে যাই কেন না করুক, কিন্তু বউ ঠাকুরনকে স্মরণ করিয়া ইহারি সংকীর্ণ তুচ্ছতায় এই লোকটি যেন একেবারে বিস্ময় ও ক্ষোভে অভিভূত হইয়া পড়িলেন। উমা প্রশ্ন করিয়া মুখপানে চাহিয়াই ছিল। জবাব না পাইয়া আশ্চর্য হইয়া কহিল, হ্যাঁ দাদা, বললে না? কি রে? উমা কহিল, বেশ, আমি বলছিলাম বৌদি হয়তো এই মাসেই ফিরে আসতে পারেন। তোমার মনে হয় না দাদা? ভগিনীর প্রশ্নটাকে এড়াইয়া গিয়ে ক্ষেত্রমোহন কহিলেন, যদি ধরাই যায় তিনি আসবেন না। বহুকাল তার না এসেই কাটছিল, বাকিটাও না এসে কাটতে পারে, কিন্তু তাই বলি কি অন্য উপায় নেই? আমি সেই কথাই বলছি। উমা ঠিক বুঝিল না, সে নিরুত্তরে চাহিয়া রহিল। শৈলেশ তাহার বিস্মিত মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তার ফিরে আসা আমি সঙ্গত মনে করি নে উমা। তিনি আমার বিবাহিতা স্ত্রী, কিন্তু সহধর্মিণী তাকে আমি বলতে পারি নে। উষার বিরুদ্ধে এই অভদ্র ইঙ্গিতে ক্ষেত্রমোহন মনে মনে বিরক্ত হইলেন। কহিলেন, ধর্মই নেই আমাদের, তা আবার সহধর্মিণী? ওসব উচ্চাঙ্গের আলোচনায় কাজ নেই ভাই। আমি সংসার চালাবার মতো একটা ব্যবস্থার প্রস্তাব করছি। শৈলেশ গভীর বিস্ময়ে কহিল, ধর্ম নেই আমাদের? ক্ষেত্রমোহন বলিলেন, কোনখানে আছে দেখাও। রোজগার করি, খাই দাই থাকি, বাস। আমাদের সহধর্মিণী না হলেও চলে। তখনকার লোকে ছিল শ্রাদ্ধ, শান্তি, পুজো, পাঠ, ব্রত, নিয়ম, ধর্ম নিয়েই তারা মেতে থাকতো।
তাদের ছিল সহধর্মিনীর প্রয়োজন, আমাদের অত বায়নাক্কা কিসের? শৈলেশ মর্মাহত হইয়া কহিল, সহধর্মিনী তাই? শ্রাদ্ধ, শান্তি, পুজো, পাঠ। কথা তাহার শেষ হইল না। ক্ষেত্রমোহন বলিয়া উঠিলেন, তাই ভাই তাই, তাছাড়া আর কিছু নয়। তুমিও হিন্দু, আমিও হিন্দু, উইদাউট অফেন্স। পুজোও করি নে, মন্দিরেও যাইনি। কেষ্ট বিষ্টকে ধরে খোঁচাখুঁচি করার অভ্যাসও আমাদের নেই। মেয়েরা তো আরো হার্মলেস। আমরা সহজ মানুষ, লোক ভালো। কি হবে ভাই আমাদের অত বড় 5-7টা অক্ষরের সহধর্মিনী নিয়ে? ছোট্ট একটু স্ত্রী হলেই আমাদের খাসা চলে যাবে। তুমি ভাই দয়া করে একটু রাজি হও। ভবানীপুরের ওরা ভারী ধরেছে। তোমার বোনটিরও ভয়ানক ইচ্ছে। কথাটা রাখো শৈলেশ। শৈলেশ মুখ অন্ধকার করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি আমাকে বিদ্রুপ করছো ক্ষেত্র? ব্যাপারে দেখিয়ে উমা শশব্যস্ত হইয়া উঠিল। ক্ষেত্রমোহন ভীত হইয়া বারবার করিয়া বলিতে লাগিলেন, না ভাই শৈলেশ, না না, যদি ওরকম কিছু করেও থাকি, তোমার চেয়ে আমাকেই আমি বেশি করেছি। শৈলেশ প্রতিবাদ করিল না, কেবল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কথাটাকে আর অধিক ঘাঁটাঘাঁটি না করিয়ে ক্ষেত্রমোহন শৈলেশের ক্রোধ ও উত্তেজনাকে শান্ত হইবার 5-7 দিন সময় দিয়া আরেকদিন ফিরিয়া আসিয়া তখন ভবানীপুর সম্বন্ধে আলোচনা করিবেন, ইহাই স্থির করিয়া তিনি উমাকে সঙ্গে লইয়া বাড়ি চলিয়া গেলেন। কিন্তু সপ্তাহ গত না হইতেই ছাপড়া কোর্টে হঠাৎ একটা মোকদ্দমা পাওয়ায় তাহাকে কলিকাতা ছাড়িয়া যাইতে হইল। যাইবার পূর্বে পাত্রীপক্ষ ও পাত্রপক্ষের তরফে বিভাগে আশা দিয়া গেলেন যে কেস যতটা হোপলেস মনে হইতেছে, বস্তুত তাহা নয়, বরঞ্চ মাছ চারের দিকেই ঝুঁকিয়াছে। হঠাৎ টোপ গিলিয়ে ফেলা কিছুই বিচিত্র নয়। অনেকদিন পরে স্ত্রীর সহিত আজ তাহার সদ্ভাবে বাক্যলাপ হইল। উমার মুখে বিভা কিছু কিছু ঘটনা শুনিয়াছিল। কহিল, আমি মনে করতুম উষা বৌদির তুমি পরম বন্ধু। তুমি যে আবার দাদার বিয়ের উদ্যোগ করতে পারো, মাসখানেক আগে একথা আমি ভাবতেও পারতুম না। ক্ষেত্রমোহন কহিলেন, মাসখানেক পূর্বে কি আমিই ভাবতে পারতুম? কিন্তু এখন শুধু ভাবা নয়, উচিত বলেই মনে হয়। উষা বৌ ঠাকুরনের বন্ধু আমি এখনো, এবং চিরদিন তার শুভকামনাই করব। কিন্তু যা হবার নয় হয়ে লাভ নেই, তার জন্য মাথা খুঁড়ে মরেই বা ফল কি? বিভাবতী বিজ্ঞের চাপা হাসি দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া বলিল, তোমরা পুরুষ মানুষ বলেই বোধ হয় বৌ ঠাকুরনটিকে বুঝতে এত দেরি হলো। আমি কিন্তু দেখভা মাত্রই তাকে চিনেছিলাম, তাকে নিয়ে আমরা চলতে পারতুম না। ক্ষেত্রমোহন কহিলেন, সে তো চোখেই দেখতে পেলুম বিভা, তাকে সরে পড়তেই হলো। এবং তার সম্বন্ধে আমাদের মধ্যে যে বোঝবার পার্থক্য ঘটেছিল, তাতেও সন্দেহ নেই। একটু অন্য রকমের হলে আর জিনিসটা কি দাঁড়াতো, এখন সে আলোচনা বৃথা। তবে একথা তোমার মানি, ভুল আমার একটু হয়েছিল। বিভা কহিল, যাক, তাহলেই হলো। জপ তপ আর হিন্দুয়ানির সুখ্যাতিতে হঠাৎ যেরকম মেতে উঠেছিলে, আমার তো ভয় হয়েছিল। আমরাও মুসলমান খ্রিস্টান নই, কিন্তু নিজে ছাড়া সবাই ছোট। হাতে খেলে ছুঁলেই জাত যাবে, এ দর্প কেন? শুধু ভট্টাচার্যগিরি ছাড়া আর সব রাস্তাই নরকে যাবার এ ধারণা তার বাপের বাড়িতে চলতে পারে, কিন্তু এখানে পারে না। আর পারে না বলেই তো স্বামীর আশ্রয়ে তার স্থান হলো না। কথাটা সত্যও নয়, মিথ্যাও নয়, এমন করিয়া সত্যি মিথ্যায় জড়ানো বলিয়া ক্ষেত্রমোহন নিঃশব্দে স্ত্রীর মুখের প্রতি চাহিয়া রহিলেন, জবাব দিতে পারিলেন না। এই সময় উমা ঘরে ঢুকিয়া বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কি দাদা?
বিভা তাহার নিজের কথার সূত্র ধরিয়া কহিতে লাগিল, শুধু আপনার জাত বাঁচিয়ে যাওয়াই কি বৌদিদির সবচেয়ে বড় হলো? ধরো তোমার নালিশটা যদি সত্যি হয়, আমার জন্য দাদা যদি তাকে অপমান করেই থাকেন, তেমনি অপমান কি তার জন্য তুমি আমাকে করনি? তাই বলে কি তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব? এই কি তুমি বলো? ক্ষেত্রমোহন কহিলেন, না, তা আমি বলিনে। বিভা কহিল, বলতে পারো না, আমি জানি। উমাকে লক্ষ্য করিয়া বলিল, তোমার দাদা হঠাৎ একটা নতুন জিনিসের বাইরেটা দেখেই মজে গিয়েছিলেন। হিন্দুয়ানির গোড়ামির শিক্ষা আমরা পাইনি, কিন্তু বাপ মায়ের কাছে যা পেয়েছিল সে ঢের ভদ্র, ঢের সত্য। একটু হাসিয়া কহিল, তোমার দাদার ভারী ইচ্ছে ছিল বউ ঠাকুরনের কাছ থেকে অনেক কিছু শেখো। বসে শুনবার এখন সময় নেই ভাই, কিন্তু কি কি তার কাছে শিখলে, আর কি বা বাকি রয়ে গেল, তোমার দাদাকে না হয় শোনাও। এই বলিয়া সে মুখ টিপিয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন চুপ করিয়া বসিয়া রহিলেন। ছোট ভগিনীর সম্মুখে স্ত্রীর হাতের খোঁচা তাহাকে বেশি করিয়াই বিঁধিল, কিন্তু জবাব দিতে পারিলেন না। হিন্দুয়ানির অনেকখানি হইতেই তাহারা ভ্রষ্ট, কিন্তু মেয়েদের আচার নিষ্ঠা, সাবেক দিনের জীবনযাত্রার ধারা, কল্পনায় তাহাকে অতিশয় আকর্ষণ করিত। এই জন্যই চোখের উপরে অকস্মাৎ উষাকে পাইয়া তিনি মুগ্ধ হইয়া গিয়াছিলেন। তাহারই আচরণে আজ সকলের কাছে তাহার মাথা হেঁট হইয়া গেছে। এই বধূটিকেই কেন্দ্র করিয়া সে যে শিক্ষা ও সংস্কারের কথা আত্মীয় পরিজন মধ্যে মেয়েদের কাছে সগর্বে বারবার বলিত, সেইখানেই তাহার অত্যন্ত আঘাত লাগিয়াছে। নিজের জন্য উষা নিজেই শুধু দায়ী, তাহার অন্যায় আর কিছু স্পর্শ করে নাই, করিতেই পারে না। এই কথাটা তিনি জোর দিয়ে বলিতে চাহিলেও মুখে তাহার বাঁধিয়া যাইত। তাই স্ত্রী চলিয়া গেলে তিনি উমার কাছে কতকটা জবাবদিহির মতোই সন্দিগ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন, গোঁড়ামি সকল জিনিসেরই মন্দ, এ আমি অস্বীকার করি নে উমা। হিন্দুয়ানের ওই গলদটাই ঘুচানো চাই, কিন্তু আমরা যে আরো মন্দ এ কথা অস্বীকার করলে তো আরো অন্যায় হবে। দাদা ও বৌদির বাদ বেতনটার আলোচনায় উমা চিরদিনই মৌন হইয়া থাকিত। বিভার অনুপস্থিতিতেও তাই এখনো নিরুত্তরে বসিয়া রহিল। সেই রাত্রে ছাপড়া যাইবার পূর্বে ক্ষেত্রমোহন বিভাকে ডাকিয়া কহিলেন, আমার ফিরতে বোধ করি 4-5 দিন দেরি হবে। ইতিমধ্যে ভবানীপুরের ওদের কারোর সঙ্গে যদি দেখা হয় বলো, শৈলেশকে সম্মত করাতে আমি পারব। বিভা জিজ্ঞাসা করিল, বউ ঠাকুরন তাহলে আর ফিরবেন না? ক্ষেত্রমোহন বলিলেন, না, যতই ভাবছি মনে হচ্ছে শৈলেশের চেয়ে তার অপরাধী বেশি। তুমি ঠিক কথাই বলেছ। যে শিক্ষায় মানুষকে এত বড় সংকীর্ণ এবং স্বার্থপর করে তোলে, সে শিক্ষার মূল্য এককালে যতই থাক এখন আর নেই। অন্তত আমাদের মধ্যে তার আর পুনঃ প্রচলনের আবশ্যকতা নেই। তাই বটে, বউ ঠাকুরনের আচার বিচারের বিড়ম্বনাই ছিল, বস্তু কিছু ছিল না। থাকলে গৃহাশ্রয় ত্যাগ করতেন না। আচ্ছা চললুম। এই বলিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া মোটরে গিয়া উপবেশন করিলেন। মফস্বলে মোকদ্দমা সারিয়া কলিকাতায় ফিরিতে তাহার 5 দিনের বদলে দিন 10 বিলম্ব হইয়া গেল। বাটিতে পা দিয়ে প্রথমেই দেখা মিলিল উমার। সেই খবর দিল যে দিন 2 পূর্বে মাস 6 ছুটি লইয়া শৈলেশবাবু আবার এলাহাবাদে চলিয়া গিয়াছেন এবং সোমেনকেও স্কুল ছাড়াইয়া এবার সঙ্গে লইয়া গিয়াছেন। এমন হঠাৎ যে? উমা কহিল, কি জানি, সোমেনকে নিতে এসেছিলেন। বললেন শরীর ভালো নয়। বিভা ঘরে প্রবেশ করিতেই তাহাকে উদ্দেশ্য করিয়া ক্ষেত্রমোহন কহিলেন, শরীর ভালো না থাকবারই কথা।
কিন্তু সারবার ব্যবস্থা ও তো নয়। আরো কি বলিতে যাইতেছিলেন, কিন্তু উমা দাঁড়াইয়া আছে দেখি চুপ করিয়া গেলেন। আরো 5টা জুনিয়র ব্যারিস্টারের যেভাবে দিন কাটে, ক্ষেত্রমোহনের দিনও তেমনি কাটিতে লাগিল। হাতে টাকার টান পড়িলে হিন্দুয়ানি ও সাবেক চালচলনের অশেষ প্রশংসা করেন, আবার অর্থাগম হইলেই চুপ করিয়া যান। যেমন চলিতেছিল তেমনি চলে। শৈলেশের তিনি বাস্তবিক শুভাকাঙ্ক্ষী, তাহাকে চিনিতেন। তাহার মতো দুর্বল প্রকৃতির মানুষকে দিয়ে প্রায় সব কাজই করানো যায়, এই মনে করিয়া তিনি ভবানীপুর এখনো হাতছাড়া করেন নাই। তাহাদের এই বলিয়া ভরসা দিতেন যে পশ্চিম হইতে ঘুরিয়ে আসার যা বিলম্ব। বউ ঠাকুরনকে তিনি এখনো প্রায় তেমনি স্নেহ করেন, তেমনি শ্রদ্ধাও প্রায় এখনো তাহার প্রতি আছে, কিন্তু ফিরিয়ে আসিয়া আর কাজ নাই। যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধর্মজীবনের তাহার উত্তরোত্তর উন্নতি ঘটুক। কিন্তু শৈলেশের গৃহস্থালীর মধ্যে আর নয়। নিজের একটা ভুল এখন প্রায়ই মনে হয়, স্বামীকে উষা ভালোবাসিতে পারে নাই, পারাও কখনো সম্ভব নয়। ছেলেবেলা হইতে কড়া রকমের আচার বিচারের ভিতর দিয়ে ধাতটা তাহার কড়া হইয়াই গেছে, সুতরাং ইহকালের চেয়ে পরকালই তাহার বেশি আপনার। স্বামীকে ত্যাগ করিয়া যাও তাই এত সহজ হইয়াছে। তাহার নিজের মধ্যে যে স্বামী ছিল, সে যেমন ভীত তেমনি ব্যথিত হইয়াছিল। তাহার মনে হইত সোমেনকে যে সে এত সত্তর ভালোবাসিয়াছিল, সেও কেবল সম্ভবপর হইয়াছিল তাহার কড়া কর্তব্যের দিক দিয়া। সত্যকার স্নেহ নয় বলিয়েই যাবার দিনটিতে তাহার কোথাও কোনো টান লাগে নাই। এমনি ভাবেই যখন কলিকাতায় ইহাদের দিন কাটিতেছিল, তখন মাস 2 পরে সহসা এলাহাবাদ হইতে খবর আসিল যে সোমেনের কচি বয়সেই শৈলেশ তাহার পৈতা দিয়াছে এবং নিজেও এক ভক্ত বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করিয়াছে। গঙ্গা স্নান একটা দিনের জন্যও পিতা পুত্রের বাদ যাইবার জো নাই, এবং মাছ মাংস যে পাড়ায় আসে সে পথ দিয়া শৈলেশ হাঁটে না। শুনিয়া উমা চুপি চুপি হাসিতে লাগিল। বিভা কহিল, তামাশাটি কে করলেন? যোগেশ বাবু। ক্ষেত্রমোহন কহিলেন, খবর যোগেশবাবুর কাছ থেকে এসেছে সত্যি, কিন্তু তামাশা করবার মতো ঘনিষ্ঠতা তো তার সঙ্গে নেই। বিভা কহিল, দাদার বন্ধু তো, দোষ কি? একটু থামিয়া বলিলেন, কেন জানো, বৌদির সমস্ত ব্যাপার দাদার কাছেই শুনেছেন, এবং এত লোকের মাঝখানে তুমি শুধু তার গোঁড়ামির ভক্ত হয়ে উঠেছিলে, তাই এ রসিকতাটুকু তোমার পরেই হয়েছে। সহাস্যে বলিতে লাগিল, কেস আরম্ভ করবার সময় মাঝে মাঝে বুদ্ধিটা যদি আমার কাছে নাও, তো মোকদ্দমা বোধহয় তোমাকে এত হারতে হয় না। উমা, আজ একটু চটপট তৈরি হয়ে নাও, 7টার মধ্যে পৌঁছতে না পারলে কিন্তু লাবণ্য রাগ করবে। তোমার দাদাটিকে আড়ালে ডেকে একটু বলে দিও ভাই, ঠেকলে যেন এখন থেকে কনসাল্ট করেন। পয়সা যারা দেয় তারা খুশি হবে। উমা মুখ টিপিয়ে হাসিয়া চলিয়া গেল। যোগেশবাবুর হঠাৎ ঠাট্টা করার হেতুটা যে বৌদি ঠিক অনুমান করিয়াছেন তাহা সে বুঝিল। ইহার দিন 5-6 পরে একখানা মস্ত চিঠি আনিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর সম্মুখে ফেলিয়ে দিয়ে কহিলেন, যোগেশবাবুর বাবার লেখা, বয়স 70-72, চাক্ষুষ আলাপ নেই, চিঠিপত্রেই পরিচয়। লোক কেমন ঠিক জানি নে, তবে এটা ঠিক জানি যে ঠাট্টার সুবাদ আমার সঙ্গে তার নেই। দীর্ঘ পত্র, বাংলায় লেখা, আদ্য প্রান্ত বারদুই নিঃশব্দে পড়িয়ে বিভা মুখ তুলিয়া কহিল, ব্যাপার কি? তোমাকে তো একবার যেতে হয়, কিন্তু আমার তো 1 মিনিটের সময় নেই। বিভা কহিল, সে বললে হবে না,
এ বিপদে আমরা না গেলে আর যাবে কে? এই চিঠির অর্ধেকও যদি সত্যি হয়, সে যে ঘোরতর বিপদ তাতে তো আর এক বিন্দু সন্দেহ নেই। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। নমস্কার।